এক গ্রামে মাধবী নামের এক মহিলা থাকত। তার দুই মেয়ে ছিল। মাধবীর এক মেয়ে ছিল অন্ধ আর এক মেয়ে ছিল পঙ্গু, যে কারণে মেয়েদের বিয়ের জন্য মাধবী কোনো পাত্রই খুঁজে পাচ্ছিল না। সারাদিন অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে মাধবী সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে আসার পর তার দুই মেয়ে তাকে বলে, মা, তুমি চলে এসেছো, এখন জলদি করে তুমি হাত মুখ ধুয়ে নাও, আমরা খাবার রান্না করেই রেখেছি, সবাই মিলে একসাথে খাবার খাবো। মেয়ে পুনমের কথা শুনে মাধবী হাত মুখ ধুয়ে নেয়। তারপর সে তার মেয়েদেরকে নিয়ে একসাথে খাবার খেতে বসে। মা, ঘরে টুকটাক যা কিছু ছিল তাই দিয়ে আমরা দুই বোন আজকে রান্না করে ফেলেছি, কিন্তু এখন ঘরে আর কোনো খাবার নেই। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হ্যাঁ মা, আর বাড়িওয়ালাও বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছিল। উনি আমাদেরকে ধমকি দিয়ে গেছে, যদি আমরা সময় মতো বাসা ভাড়া না দেই তাহলে নাকি বাড়িওয়ালা আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এইসব কথা শুনে মাধবী একটু চিন্তায় পড়ে যায়। মারে, তোরা কোনো চিন্তা করিস না, কাল আমি তোদের জন্য কোনো না কোনোভাবে বাজার করে নিয়ে আসব। এই কথা বলে মাধবী তার মেয়েদেরকে শান্ত তো করে দেয়, কিন্তু ভিতরে ভিতরে সে অনেক পেরেশানির মধ্যে পড়ে যায়। রাতের বেলা মেয়েরা ঘুমিয়ে পড়লে মাধবী ঘরের মধ্যে পায়াচারি করতে থাকে আর ভাবতে থাকে কিভাবে সবকিছু জোগাড় করবে। আমার মেয়েগুলো বড় হয়ে গিয়েছে, আমার এখন ওদেরকে বিয়ে দিতে হবে, কিন্তু মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আমার কাছে তো একটা টাকা কড়িও নেই। তার উপর ঘর চালানোর জন্য সংসার খরচ জোগাড় করাও অনেক কঠিন হয়ে পড়েছে। এত কিছু আমি কিভাবে একা একা সামাল দিব, কিভাবে সবকিছু জোগাড় করব, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। একদিকে মাধবী খেতে দিনমজুরের কাজ করে ঘর চালানোর চেষ্টা করতে থাকে, অপরদিকে সে তার মেয়েদের বিয়ের জন্য ভালো পাত্রর খোঁজ করতে থাকে। মাধবীরা গরিব থাকার কারণে কেউ তার মেয়েদেরকে ছেলের বউ বানাতে রাজি হয় না। একদিন মাধবীর বাড়িতে এক পণ্ডিত মশাই আসে, আর সে মাধবীকে বলে, আরে মাধবী বোন, কেমন আছেন আপনি? আমি আপনার মেয়েদের জন্য বিয়ের পাত্রের সন্ধান এনেছি। আপনার মেয়েদের জন্য আপনি ঠিক যেমন পাত্র খোঁজ করছিলেন, ঠিক তেমন পাত্রের সন্ধানই আমি পেয়েছি আপনার মেয়েদের জন্য। পণ্ডিত মশাই, সবকিছুই তো বুঝলাম, তবে আপনি আমাকে এটা বলুন, ছেলে পক্ষকে বিয়ের জন্য কি কি দিতে হবে? আপনি তো আমার অবস্থা সবটাই জানেন, আমি কতটা গরিব। মাধবী বোন, আপনি কোনো চিন্তা করবেন না, ছেলে পক্ষকে বেশি কিছু দিতে হবে না, শুধু 5 ভরি করে স্বর্ণ দিতে হবে। আর আপনি তো জানেনই, আপনার এই ল্যাংড়া আর অন্ধ মেয়েকে বিয়ে করার জন্য কোনো ছেলেই রাজি হয় না। যদি আপনি মেয়েদের বিয়ে দিতে চান, তাহলে তো আপনাকে 5 ভরি করে স্বর্ণ দিতেই হবে। পণ্ডিতের কথা শুনে মাধবীর পায়ের নিচে থেকে মাটি সরে যায়। 5 ভরি স্বর্ণ? এসব আপনি কি কথা বলছেন পণ্ডিত মশাই? ঘরে আমার খাওয়ার জন্য একটা দানা পানি পর্যন্ত নেই, আর এই দিকে আপনি 5 ভরি স্বর্ণ দেওয়ার কথা বলছেন? আরে আরে, যদি আপনার কাছে পয়সাও না থাকে, তাহলে আপনি আপনার ল্যাংড়া আর অন্ধ মেয়েকে ঘরেই বসিয়ে রাখেন। যান, মেয়েদের বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ এরকম মেয়েদেরকে বিয়ে করার জন্য ভালো কোনো ঘরের ছেলেরা তো আসবে না। এই কথা বলে পণ্ডিত সেখান থেকে চলে যায়। তারপর মাধবী অনেক মন খারাপ করে হতাশ হয়ে যায়, আর ভাবতে ভাবতে সে বাড়ি থেকে বের হয়ে নদীর ধারে চলে আসে। আমি একজন ভালো মা হতে পারলাম না, আজ পর্যন্ত আমি আমার মেয়েদের কোনো শখ, কোনো ইচ্ছাই পূরণ করতে পারিনি, এমনকি তাদের বিয়েটা পর্যন্ত দিতে পারছি না। এর থেকে ভালো হতো যদি আমি মরেই যেতাম। এই কথা চিন্তা করে মাধবী মরে যাওয়ার জন্য নদীতে ঝাঁপ দেয়। ঠিক তখনই সুন্দর এক পরী মাধবীকে কোলে তুলে কিনারায় নিয়ে আসে, আর মাধবীকে মাটিতে শুয়ে তাকে জিজ্ঞেস করে, আরে তুমি কতটা মূর্খ, মানুষ হয়ে জন্ম নেওয়া কতটা ভাগ্যের বিষয় তুমি জানো?
আর সেই তুমি কিনা বিনা কারণেই তোমার জীবনকে শেষ করে দিতে চাইছো। পরীর কথা শুনে মাধবী কান্না করে দেয়। তারপর মাধবী তার গরিব আর অসহায় জীবনের কথা পরীকে খুলে বলে। মাধবী, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তখন পরী তার জাদুর লাঠির সাহায্যে সেখানে খুব সুন্দর দুইটি লেহেঙ্গা প্রকট করে দেয়। মাধবী, এই লেহেঙ্গা দুইটি নাও। তবে এগুলো কোনো সামান্য লেহেঙ্গা নয়, এগুলো হলো জাদুর লেহেঙ্গা। এই জাদুর লেহেঙ্গা দুইটি তুমি তোমার দুই মেয়েকে পরিয়ে দিও। তারপর এই জাদুর লেহেঙ্গার কামাল দেখবে তুমি, আর তোমার দুই মেয়েও একদম সুস্থ হয়ে যাবে। এই কথা বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর মাধবী সেই জাদুর লেহেঙ্গাগুলোকে তুলে নেয় আর বাড়িতে আসে। বাড়ি ফিরে এসে জাদুর লেহেঙ্গাগুলো তার দুই মেয়েকে দিয়ে বলে, আরে আমার লক্ষ্মী সোনা মেয়েরা, এগুলো তোদের বিয়ের লেহেঙ্গা। জামা, তোরা এই লেহেঙ্গাগুলো পরে নে। মা, কিন্তু আমাদের তো বিয়েই ঠিক হয়নি, বিয়ের আগেই আমরা এই লেহেঙ্গা কেন পরে ফেলবো? আরে আমার পাগলি মেয়ে, এটা তো তুই লেহেঙ্গা পরার পরেই টের পাবি। তারপর মাধবীর কথা মতো তার দুই মেয়ে সেই জাদুর লেহেঙ্গা পরে ফেলে। পুনম যখনই সেই জাদুর লেহেঙ্গা পরে নেয়, তখনই সাথে সাথে তার দুই পা ঠিক হয়ে যায় আর সে হাঁটতে চলতে শুরু করে। অপরদিকে নিশি যখন লেহেঙ্গা পরে, সাথে সাথেই তার চোখের আলো ফিরে আসে আর সে সব কিছুই দেখতে পায়। মা, এই লেহেঙ্গা পরার সাথে সাথে দেখছি আমার দুই পা একদম ঠিক হয়ে গিয়েছে। দেখো মা, দেখো, আর আমি এখন নিজের পায়েও হাঁটতে পারছি। হ্যাঁ মা, আমিও সব কিছু দেখতে পারছি। মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এখন আমিও দুনিয়ার সব কিছু দেখতে পারবো। মা, আমি তোমাকে দেখতে পারছি। মেয়েদের এত খুশি দেখে মাধবীর চোখে পানি চলে আসে আর সে তার মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরে বলে, আমার সোনা মানিকেরা, এই লেহেঙ্গা কোনো সামান্য লেহেঙ্গা নয়, এগুলো জাদুর লেহেঙ্গা। মাধবী এই কথা বলার সাথে সাথে সেই লেহেঙ্গাগুলো থেকে সোনার পয়সা আর হীরা ঝরে পড়তে থাকে। মা, মা, এই দিকে দেখো, আমার লেহেঙ্গা থেকে তো সোনার পয়সা ঝরে পড়ছে। হ্যাঁ মা, আর আমার লেহেঙ্গার ভেতর থেকে তো এত এত হীরা ঝরে পড়ছে। এ তো দেখছি সত্যি সত্যি জাদুর লেহেঙ্গা। জাদুর লেহেঙ্গার এই চমৎকার দেখে মা মেয়ে তিনজনই খুব অবাক হয়ে যায়। তখন মাধবী তার দুই মেয়েকে সব কথা খুলে বলে। জলপরি আমাকে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে রে মা, আর আমাকে এই জাদুর লেহেঙ্গা দুইটা উপহার দিয়েছে। মা, সেই পরীকে অনেক অনেক ধন্যবাদ, উপরওয়ালা তার মঙ্গল করুক। কিন্তু মা, তুমি আমাদেরকে ছেড়ে কিভাবে মরে যাওয়ার কথা ভাবলে? এমনিতেই আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ মা, তুমি ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি এমন চিন্তা তোমার মাথায় আনলে কিভাবে মা? আমাদেরকে ওয়াদা করো মা, আজকের পর থেকে আমাদেরকে ছেড়ে তুমি আর কোথাও যাবে না। কথা দাও মা। আমার লক্ষ্মী মেয়েরা, আমি তোদেরকে ওয়াদা করছি, আজকের পর থেকে আমি এমনটা আর কখনো করব না। এই কথা শুনে মাধবী দুই মেয়েকে খুশিতে তার বুকে জড়িয়ে ধরে। অপরদিকে সেই পণ্ডিত আবার মাধবীর বাড়িতে আসে আর তাদেরকে বলে, আরে আরে, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আপনার ল্যাংড়া মেয়ে তো দেখছি চলাফেরা করতে পারছে, আর আপনার যেই মেয়ে অন্ধ ছিল সেও তো দেখছি চোখে দেখতে পারছে। আরে বাহ, এ তো চমৎকার হয়ে গেল। আপনার দুই মেয়ে তো দেখি স্বর্গের অপ্সরাদের মতো সুন্দরী হয়ে গিয়েছে। মানে অবশ্য আমি আপনার মেয়েদের জন্য অনেক বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ এনেছিলাম, আর খুশির কথা হচ্ছে তারা যৌতুক হিসেবে কোনো কিছুই চায় না। কি সত্যি বলছেন পণ্ডিত মশাই? যদি এমনটাই হয় তাহলে এখানে আমি আমার মেয়েদের বিয়ে দিতে রাজি আছি। পণ্ডিত দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা করিয়ে দেয়, আর মাধবীরও তার মেয়েদের জন্য ছেলে পছন্দ হয়। সে তার দুই মেয়ের বিয়ে অনেক ধুমধাম করে দেয়। বিয়ের পরে যখন দুই মেয়ের বিদায়ের সময় হয়, তখন মাধবী তাদেরকে বলে, আমার লক্ষ্মী সোনা মেয়েরা,
পরি তোদের জন্য এই লেহেঙ্গা দিয়েছিল, আর এই লেহেঙ্গা পরেই তোদের বিয়ে হয়েছে। আর বিয়ের পরে এখন এই লেহেঙ্গাগুলো সব সময় তোদের কাছেই রাখিস মা। এই জাদুর লেহেঙ্গাগুলো পরবর্তী সময়ও তোদের কাজে আসবে। কিন্তু মা, এই লেহেঙ্গাগুলো আমাদের থেকে বেশি তোমার প্রয়োজন। আমরা চলে যাওয়ার পরে তুমি কিভাবে চলবে? একা একা কিভাবে থাকবে? আরে না না রে মা, এগুলো তোদের জিনিস, তোদের কাছেই রেখে দে। আর আমি যাই করি না কেন, আমার নিজের গায়ের জোরেই করব, আমার পরিশ্রম দিয়েই করব। এই লেহেঙ্গাগুলো তোরা তোদের কাছে সব সময় যত্ন করে রাখবি। যখনই তোদের কোনো প্রয়োজন হবে তখনই লেহেঙ্গাগুলো তোদের কাজে আসবে মা। এই কথা বলে মাধবী তার দুই মেয়েকে বিদায় দিয়ে দেয়। তারপর দুই মেয়ে শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। অন্যদিকে মাধবীও তার নিজের জন্য একটি ছোট্ট জমি কিনে নেয়, আর সেই জমিতে ফসল চাষ করতে থাকে। সেদিনের পর থেকে মাধবী খুশি খুশি তার জীবন কাটাতে থাকে। স্নেহা, আমরা আবারও আজকে কিচ্ছু খাইনি। গত 2 দিন ধরে কেবল পানিই খেয়ে যাচ্ছি। আমরা কি আর কখনো একটা ভালো জীবন পাবো না? আমরা কি কোনো দিনই পেট ভরে খাবার খেতে পারবো না? আপু, মাঝে মাঝে তো মনে হয় আমরা কেবল কষ্ট করতেই এই দুনিয়াতে এসেছি। মা বাবা মরে যাওয়ার পরে তো আমাদের কোনো আত্মীয়ও আমাদেরকে দেখে না। আর এখন পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে আমরা দুবেলা খেতেও পাই না। কিছুদিন পরে তো লাজ লজ্জা ভুলে ভিক্ষা করতে যেতে হবে আপু। স্নেহা আর নেহা একে অপরকে জড়িয়ে ধরে। তারা দুইজনই কান্না করছিল। স্নেহা, আমরা অসহায় হতে পারি কিন্তু দুর্বল না। নিশ্চয়ই আল্লাহ আমাদের ভালো দিন দেখাবে। কিন্তু কিভাবে আপু? আমার তো মনে হয় না আমাদের ভাগ্য আর কখনোই পরিবর্তন হবে। এমন সময় সেখানে এক বৃদ্ধ মহিলা আসে। বাচ্চারা, তোমাদের কষ্ট আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তোমরা কি সত্যিই তোমাদের জীবন বদলাতে চাও? আমি কয়েক সপ্তাহ যাবৎ তোমাদের উপর নজর রাখছি। তোমরা আসলেই অনেক দুঃখী। হ্যাঁ বুড়ি আম্মা, আমাদের জীবন এতটাই কষ্টের যে মাঝে মাঝে ইচ্ছে করে আমরা মরে যাই। আমরা কেবল এই অন্ধকার থেকে বের হওয়ার জন্য একটা সুযোগ খুঁজে বেড়াচ্ছি। বৃদ্ধ মহিলা তার পকেট থেকে একটা চাবি বের করে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই। তাই তোমরা তোমাদের নামটি এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। বাচ্চারা, তোমরা মনে রেখো, এই চাবি একটা জাদুর চাবি। এই চাবি কেবল তাদেরই কাজে আসে যারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকে। তোমাদের দুইজনকেই কঠিন একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় তোমাদের ইমানদারি আর তোমাদের প্রেম তোমাদের সঙ্গ দেবে। বুঝতে পেরেছো তোমরা আমি কি বলতে চাইছি? কিন্তু বুড়ি আম্মা, আমরা এই চাবি দিয়ে কি করব? এই চাবির কাজ কি? এই চাবি তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে গেলে তোমরা একটা পদ্ম ফুল দেখতে পাবে। ওই ফুলটা একটা জাদুর ফুল। ওই ফুলের সাহায্যে তোমাদের জীবন বদলে যাবে। তবে একটা কথা মনে রেখো, এই ফুলের শক্তি ততক্ষণই কাজ করবে যতক্ষণ তোমরা দুই বোন একে অপরকে ভালোবেসে যাবে। স্নেহা আর নেহা এই কথা শুনে অনেক খুশি হয়, কারণ তারা দুই বোন আগে থেকেই একে অপরকে অনেক বেশি ভালোবাসে। বুড়ি আম্মা, আমরা দুই বোন কখনোই একে অপরকে ছাড়বো না।
আমি তো আমার বোনকে অনেক ভালোবাসি, আর আমার বোন তো আমি বলতে অন্ধ। আপনি শুধু আমাদের বলেন আমাদের কি করতে হবে। বুড়ি আম্মা মুচকি হাসে আর ওই চাবিটা নেহার হাতে দেয়। এমন সময় তাদের ঘরের মধ্যে একটা অদ্ভুত বাতাস আসে আর তাদের চারপাশ একেবারে বদলে যায়। স্নেহা, দেখ, আমাদের চারপাশ একদম বদলে যাচ্ছে। আপু, আমরা কোথায় চলে আসলাম? এই জায়গাটা তো খুবই রহস্যময়। স্নেহা আর নেহা অদ্ভুত একটা পৃথিবীতে চলে যায়। এমন সময় তারা দেখতে পায় একটা পুকুরের মাঝে একটা পদ্ম ফুল আছে, আর ওই পদ্ম ফুলের চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে আছে। স্নেহা, এটা কি ওই ফুল যেটার কথা বুড়ি আম্মা বলেছিল? হয়তো এটাই ওই ফুল, কিন্তু এই ফুল নিতে হলে এখন তো আমাদের এই পানির ভেতরে যেতে হবে। তারা দুই বোন সাঁতার কেটে ওই পদ্ম ফুলের কাছে যায়। এমন সময় সেখানে একটা ডাইনি প্রকট হয়। এই পদ্ম ফুল সবার হাতে ধরা দেয় না। তোরা কি ভেবেছিস এত সহজে এই পদ্ম ফুল তোদের হাতে ধরা দেবে আর আমি তোদের এই পদ্ম ফুল নিয়ে এখান থেকে যেতে দেব? কখনোই না। এই পদ্ম ফুল নিতে হলে যে কোনো একজনকে মরতে হবে। একজনের না একজনের প্রাণ আমি চাই। তোদের দুই বোনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে, তাহলেই অপরজন এই পদ্ম ফুল পাবে। এই কথা শুনে দুই বোন অবাক হয়ে যায়। আপু, তুমি এই ফুল নিয়ে বাড়ি চলে যাও, আর আমি এই ডাইনির কাছে আমার প্রাণ সঁপে দিচ্ছি। আমি মরে যাই, কিন্তু তুমি বেঁচে থাকো। তুমি একটা ভালো জীবন ডিজার্ভ করো আপু। না স্নেহা, আমি তোকে এখানে রেখে কোথাও যাব না। আমরা একসাথে এসেছি আর একসাথেই ফিরে যাব। যে কোনো একটা সিদ্ধান্ত নে, তা না হলে আমি তোদের দুইজনকেই খেয়ে ফেলবো। দুই বোন ডাইনির কোনো কথা কানে না নিয়ে একসাথে পদ্ম ফুলের দিকে হাত বাড়ায়, আর পদ্ম ফুল তাদের হাতে চলে আসে। তোরা তোদের পরীক্ষায় পাশ করেছিস। তোরা দুইজন একে অপরের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারিস তা তোরা এই পরীক্ষার মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছিস। তাই এই পদ্ম ফুল তোদের, নিয়ে যায় এই পদ্ম ফুল। এই কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায়। এরপর স্নেহা আর নেহা ওই পদ্ম ফুল নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। আপু দেখো, এই ফুলটা কত চমকাচ্ছে। হ্যাঁ রে বোন, দেখ এর সুগন্ধটা কত মিষ্টি। কিন্তু এখন আমরা এই ফুলটা দিয়ে কি করব? এই ফুলের কাজ কি? আপু, বুড়ি আম্মা তো বলেছিল এই পদ্ম ফুল আমাদের জাদুর রান্নাঘরে নিয়ে যাবে, কিন্তু এখন সেটা কিভাবে হবে? এই পদ্ম ফুলের না চোখ আছে না মুখ আছে, এটা তো কথাও বলতে পারে না। হয়তো এই পদ্ম ফুলের মধ্যে চাবি ঘুরালে কিছু একটা হতে পারে। দেখ, এই পদ্ম ফুলের মাঝের অংশে তালার মতো কি যেন আছে। চল এটার ভেতরে চাবি ঘুরিয়ে দেখি কি হয়। নেহা তার পকেট থেকে ওই জাদুর চাবিটা বের করে। এমন সময় ওই চাবিটা একা একাই আকাশে উড়তে থাকে, আর উড়তে উড়তে সেই পদ্ম ফুলের ভেতরে যায়। এরপর সে ওই পদ্ম ফুলের তালা খুলে ফেলে। এমন সময় তাদের সামনে তীব্র আলো প্রকট হয়, আর তৎক্ষণাৎ সেখানে একটা পদ্ম ফুলের রান্নাঘর হাজির হয়। তারা দুই বোন ওই পদ্ম ফুলের রান্নাঘরের ভেতরে যায়। আপু দেখো, এই রান্নাঘরটা কত সুন্দর, কিন্তু এখানে কোনো খাবার নেই কেন? আমরা এখানে খাবার বানাবো, কিন্তু কিভাবেই বা বানাবো? এখানে তো খাবার বানানোর মতো কিছুই নেই। মনে হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে। এমন সময় তাদের দুই বোনের সামনে একটা কাগজ উড়তে উড়তে আসে।
এই রান্নাঘরে তখনই রান্না হবে যখন তোমরা কোনো ক্ষুধার্ত লোককে খাওয়ানোর ইচ্ছা পোষণ করবে। স্বার্থপর লোকেরা এই পদ্ম ফুলের ঘরে রান্না করতে পারবে না। স্নেহা আর নেহা একে অপরের দিকে তাকায়। তারাও বুঝতে পারে তাদের মতো এমন আরো অনেক মানুষ আছে যারা দিনের পর দিন না খেয়ে থাকছে। তাই তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে তারা সকল অভুক্ত লোকেদের খাবার খাওয়াবে। ওই পরিকল্পনা অনুযায়ী তারা পদ্ম ফুলের রান্নাঘরে অনেক খাবার রান্না করে আর সেগুলো ক্ষুধার্ত লোকেদের খাওয়াতে থাকে আর তারাও খেতে থাকে। একদিন তাদের কাছে আবার সেই বৃদ্ধ মহিলা আসে। বেটি, তোমরা এই পদ্ম ফুলের রহস্য ভেদ করে ফেলেছো। তোমাদের মন যতদিন পরিষ্কার থাকবে এই পদ্ম ফুল ঠিক ততদিনই তোমাদের হয়ে থাকবে। তোমরা যতদিন পর্যন্ত ক্ষুধার্ত লোকেদের খাবার খাওয়াবে ততদিন পর্যন্ত তোমরাও খাবার খেতে পারবে। আর সেই সাথে তোমরা 100 জন গরিব লোকেদের খাবার খাওয়াতে পারলে এই পদ্ম ফুলের রান্নাঘর তোমাদের 100টি সোনার কয়েন উপহার দেবে। এই কথা শুনে স্নেহা আর নেহা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর থেকে তারা গরিব লোকেদের খাবার খাওয়ানোর পাশাপাশি সোনার মুদ্রা উপার্জন করতে শুরু করে আর ওইগুলো বিক্রি করে আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায় আর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।